নমস্কার, শুরু করছি বেঙ্গল আইন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রথমেই আপনাদেরকে জানাবো, দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত ৮টায়। ভারত পাক সংঘাতের পরিস্থিতিতে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, কোনো বড় ঘোষণা করেন কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা দেশ। আপনারা জানেন যে আমরা প্রথম দেখেছিলাম বিহারের জনসভা থেকে তিনি বলেছিলেন কল্পনাতীত শাস্তি দেয়া হবে। অন্যদিকে গতকালও দেখেছি যে গুলি চললে গোলা কিন্তু চলবে, এমনও কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে আমরা দেখেছি সকালবেলায় প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়েছে। সেখানে বিদেশ মন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আমরা দেখেছি 3 সেনা প্রধান এর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু স্ট্র্যাটেজি বৈঠকই বলা যেতে পারে। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে রাত ৮টায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ ভারত পাক এই সংঘাতের আবহে কি বার্তা দেন, কি ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আবার কি ভারত প্রত্যাঘাত করবে, সেদিকেই তাকিয়ে কিন্তু গোটা দেশ রয়েছে। আমরা দেখেছি পেহেলগাঁও কাণ্ডের পর কিন্তু এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিন্দুরের পরে এই প্রথম ভাষণ দেবেন। অর্থাৎ সব দিক থেকেই কিন্তু এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে পেহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আপনারা জানেন যে এর আগে গত শনিবার আপনাদের মনে থাকবে যে ভারত বারবারই কিন্তু তাদের করা অবস্থানের কথা জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের করা অবস্থান অটুট থাকবে। এবং তারপরেও দেখা গেছে যে 3 ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা হওয়ার 3 ঘন্টার মধ্যেই আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। আজকে সব মিলিয়ে সংঘর্ষ বিরতির পর আমরা দেখেছিলাম আজকে ডিজিএমওর তরফেও একটি বৈঠক হয়। সেক্ষেত্রে পাকিস্তানকে বিশ্বাস করা যায় কিনা, কতটা বিশ্বাসযোগ্য পাকিস্তান, সে নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এর মধ্যেই এই আবহের মধ্যেই আজকের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বলেই মনে করছে বিশ্লেষক মহল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, একটা প্রথম হচ্ছে পেহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ এবং অবশ্যই অপারেশন সিঁদুরের পর প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের ওপর আবারও কি কোনো বড় প্রত্যাঘাত? প্রধানমন্ত্রীর ভাষণের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ। অর্থাৎ ভারত পাক সংঘর্ষের আবহে কি বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখো, অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে অনেকগুলো দেশবাসীরও অনেক প্রশ্নের হয়তো জন্ম নিয়েছে। শনিবার দিন সংঘর্ষ বিরতির কথা জানায় ভারতবর্ষের বিদেশ সচিব, জানিয়েছেন সংঘর্ষ বিরতি হবে। তা তখনও অনেকগুলো প্রশ্নের জন্ম নিয়েছিল যে পাকিস্তান বরাবর জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছেন। এবং আজকেও আমরা দেখেছি সেনা প্রধানদের সাংবাদিক বৈঠকে সেখানে অভিযোগ জানানো হয়েছে যে পাকিস্তানের সেনা পাক জঙ্গিদের আড়াল করছে। তাহলে তারপরেও প্রশ্ন উঠছিল যে তারপরেও কেন জঙ্গি দমনের কাজ সম্পূর্ণ না করে কেন সংঘর্ষ বিরতি, কোন পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি করা হলো, পাকিস্তানকে কি তাহলে সবক শেখানো গেল, এই সমস্ত নানা প্রশ্ন উঠছিল। এবং সংঘর্ষ বিরতির পরও পাকিস্তান কিন্তু নিজেদের শোধরায়নি। তারা ক্রমাগত সীমান্তের উপর থেকে হামলা চালিয়ে গেছে সাধারণ মানুষের ওপর। এই যে পরবর্তী পরিস্থিতি, ভারতের অবস্থান কি, এই গোটা বিষয়টা নিয়েই আজকে নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে জানাতে পারেন বলে মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদী এক্ষুনি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান নেওয়া হবে, সামরিক কোনো যুদ্ধ চালানো হবে, হয়তো বা এই জাতীয় কোনো বিষয়, এই জাতীয় কোনো সিদ্ধান্ত জানাবেন না। কিন্তু দেশবাসীর কাছে কোন পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি জারি করা হলো এবং ভারতের পরবর্তী অবস্থান কি, পাকিস্তানের দিকে কিভাবে তারা লক্ষ্য রাখবে, জঙ্গি দমন কিভাবে তারা করবে, এই সমস্ত বিষয়টা হয়তো নরেন্দ্র মোদী আজকে জানাবেন আর কিছুক্ষণের মধ্যেই। সানন্দা, চিন্ময়দা, আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বারবারই কিন্তু বিভিন্ন মহলেও সেই প্রশ্ন উঠছে, যেখানে আমরা দেখেছিলাম যে সংঘর্ষ বিরতির কথা প্রথম পোস্টে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এই নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক দানা বাঁধে এবং তারপরে কিন্তু কাশ্মীরের মধ্যস্থতার প্রস্তাবও ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে আজকের এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা কিভাবে দেখা হচ্ছে?
হ্যাঁ, নিশ্চিতভাবে এই প্রশ্নটাও একই সঙ্গে উঠেছিল যে ভারত এবং পাকিস্তান তারা সংঘর্ষ বিরতি জারি করছে, সেখানে হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন সবার আগে এই কথা জানিয়ে দিলেন? কেন তাহলে ডোনাল্ড ট্রাম্পই ঘোষণা করলেন সংঘর্ষ বিরতির কথা? এই প্রশ্নও উঠছিল। তাহলে অনেকে এই প্রশ্নও তুলছিলেন যে তাহলে কি মার্কিন হস্তক্ষেপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রই এই সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিতে কোনো জায়গায় প্রভাব ফেললো? কিন্তু অন্য একটা বিষয় আছে সানন্দা, যে বিষয়টা আমাদের ভুললে চলবে না। যখন বিবাদমান দুটি পক্ষ কোনো সমস্যার সমাধানে আসতে পারে না, তখন অনেক সময় দেখা যায় যে তৃতীয় কোনো পক্ষ মধ্যস্থতা করে। এটা রাজনৈতিক ক্ষেত্রে বা বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে বা বাইরের ক্ষেত্রে, দুটি দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বারবার ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু মধ্যস্থতাকারী কখনোই তিনি এইভাবে সামনের সারিতে আসেননি। মধ্যস্থতাকারী বরাবরই আড়ালে থেকে গেছেন। অনেক সময় এরকম হয়েছে যে মধ্যস্থতাকারীর নামও জানা যায়নি, তার কি ভূমিকা ছিল সেটাও জানা যায়নি। কিন্তু এক্ষেত্রে উল্টো ঘটলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যস্থতা করলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে, এবং একদমই সেখানে ভারতের সঙ্গে পাকিস্তানকে একই পংক্তিতে বসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে নিয়েও কিন্তু বিস্তর জলঘোলা হচ্ছে। আপাতত ধন্যবাদ চিন্ময় দত্ত আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে। ভারতের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে, পাক সেনাদের বিরুদ্ধে নয়। 7ই মে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকেই টার্গেট করা হয়েছিল। পাকিস্তান সন্ত্রাসবাদীদের পক্ষ নিয়েছে, পাকিস্তানে আক্রমণ রুখে দিয়েছে ভারত, বলেন এয়ার মার্শাল একে ভারতে। हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली। इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी और इसमें उनका जो भी नुकसान हुआ वे खुद इसके लिए जिम्मेदार हैं। हमारी तरफ से हमारी एयर डिफेंस सिस्टम्स देश के लिए दीवार की तरह खड़ी थी और इसको भेदना दुश्मन के लिए नामुमकिन था। Shown on the screen is a probable enemy PL-15 missile which is of Chinese origin. This missile has missed its target and you can see the pieces now which are available with us. You can see some quadcopters and you can see one odd Sonka drone hanging by the wire. All these have been brought down by our trained crew and air defense systems. So with that, giving you an overview of how our air defense systems have thwarted the enemy drones, their fighter aircraft, their missiles, and resulted in minimal losses on our side. ভারত পাক সংঘাতের আবহেই প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানে তিনি বললেন যে যুদ্ধ প্রয়োজন হলে যুদ্ধ করতেই হয়, চরম পরিস্থিতিতে যুদ্ধ কোনো বলিউড সিনেমা নয়, তা নিয়ে উল্লাসে মেতে ওঠা অনুচিত। মন্তব্য প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানের। যেখানে ভারত পাক সংঘাত, সেই পরিস্থিতিতে মন্তব্য প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানের। It is not your Bollywood movie. It is very serious business. And war or violence should be the last thing that we should resort to. And which is why our Prime Minister had said that this is not an era of war. Although wars will be forced upon us by unwise people, but war should not be what you cheer for. Again, people are asking that why did we not go for all-out war? But as a military man, if ordered, I will go to war. But that will not be my first choice. My first choice will always be diplomacy.
how to settle differences through dialogue and not let it reach the stage of armed conflict. So I would leave you with that thought that firstly, we are all equal stakeholders in this very important thing called national security. And secondly, we should try to resolve all our differences through dialogue, not only between countries, but even amongst the differences that we have amongst ourselves, whether it is within the family or between states, between regions, between communities. Violence is not the answer. And take it from someone who has seen a lot of it. বারবার সন্ত্রাসে মদত পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। সাধারণ মানুষকে নিশানা করা হচ্ছে প্রতিবারই। পেহেলগাঁওয়ে সেটা চরম সীমায় পৌঁছেছে, এমনটাই বললেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই। শোনাব বক্তব্য। कि पिछले कुछ सालों में आतंक की गतिविधियों का कैरेक्टर जो है उसमें कुछ बदलाव आ रहा था। अब हमारी मिलिट्री के साथ साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे, उन पर भी हमले हो रहे थे। 2024 में जम्मू सेक्टर में शिवखोरी मंदिर को जाते हुए यात्री और इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का ये घड़ा भर चुका था। आतंकियों पर हमारे सटीक हमले लाइन ऑफ कंट्रोल और इंटरनेशनल बाउंड्री को पार करे बिना किए गए थे। हमें पूरा अंदेशा था कि पाकिस्तान का वार भी बॉर्डर के उस पार से ही होगा। इसलिए हमने अपनी एयर डिफेंस की पूरी तैयारी पहले से ही कर ली थी। हमारी इन्वेंट्री में शामिल काउंटर मैन्ड एरियल सिस्टम्स, इलेक्ट्रॉनिक वॉरफेयर के साधन और एयर डिफेंस वेपन्स का इंडियन एयरफोर्स के इसी प्रकार के सिस्टम्स के साथ एक अनोखा मिश्रण किया गया। इसलिए आपने देखा कि जब जब पाकिस्तान एयरफोर्स ने हमारे एयरफील्ड्स और लॉजिस्टिक इंस्टॉलेशंस में 9 और 10 मई की रात को लगातार हमले किए, वो इस मजबूत एयर डिफेंस ग्रिड के सामने विफल हो गए। तो अगर आप सारे सिस्टम्स को पार कर भी गए तो आपको फिर भी एयरफील्ड या लॉजिस्टिक इंस्टॉलेशन या जो भी चीज को आप टारगेट कर रहे हैं उसमें पहुंचने से पहले कोई ना कोई इस लेयर्ड ग्रिड का सिस्टम जरूर गिरा देगा। पाकिस्तान के ड्रोन्स और वेपनाइज्ड यूएवीज से की गई हमलावर कोशिशें भी इस ग्रिड के कारण नाकाम हुई और जो बचे कुचे ड्रोन्स थे उन्हें हमारे शोल्डर फायर्ड हथियारों से मार गिराया गया, जिसके कारण पाकिस्तान की नापाक हरकतों का विनाश किया गया। तो मंजिलें भी कदम चूमती हैं। আবারও মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তানকে আমি আটকেছি, দুই দেশের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে আপনারা জানেন প্রথমে সংঘর্ষ বিরতির কথা পোস্ট করে যথেষ্ট বিস্তর জলঘোলা হয়েছে এবং এরপরে আমরা দেখেছিলাম কাশ্মীর নিয়ে মধ্যস্থতার দাবি জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে থেমে থাকলেন না, আবারও মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে স্পষ্ট বললেন ভারত পাকিস্তানকে আমি আটকেছি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, একদিকে ভারতের সঙ্গে পাকিস্তানকে একই পংক্তিতে বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে দেখেছি আমরা একদিকে সংঘর্ষ বিরতির প্রথম পোস্ট, তারপরে জলঘোলা হয়েছে, বিস্তর জলঘোলা বিতর্ক, কাশ্মীর মধ্যস্থতার প্রস্তাব জানিয়েছেন তিনি এবং এবার আবারও মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে তিনি জানাচ্ছেন ভারত পাকিস্তানকে তিনি আটকেছেন, দাবি করছেন। ডোনাল্ড ট্রাম্প এর আগে শনিবার তার ওই টুইট এবং তারপর তার বক্তব্যের পরই
যথেষ্ট জল্পনা হয়েছিল, তা সেখানেই তিনি থেমে থাকলেন না। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ সানন্দা, ডোনাল্ড ট্রাম্পের সময়টা বেছে নেওয়া। আমরা আগের দিন দেখেছি, শনিবার দিন 10 তারিখ দেখেছি, বিক্রম মিশ্রি ভারতের বিদেশ সচিব যখন সাংবাদিক বৈঠকে আসার কথা, ঠিক তার আগেই ডোনাল্ড ট্রাম্পের টুইটটা সামনে এলো এবং তিনিই যেন পুরো বিষয়টা করিয়েছেন, এইভাবে তার টুইটটা সম্প্রচার হলো। আজকেও দেখো রাত 8টার সময় নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা, ঠিক তার 5 থেকে 7 মিনিট আগে ডোনাল্ড ট্রাম্প আবারও বক্তব্য রাখলেন এবং তিনি স্পষ্টতই বলে দিলেন যে যদি না তারা যুদ্ধ থামায় তাহলে ব্যবসা বন্ধ করব না। এবং একই সারিতে ভারত এবং পাকিস্তানকে রাখলেন। তিনি স্পষ্ট বলেছেন যে দুটো দেশই পরমাণু শক্তিধর দেশ, কাজেই পরমাণু শক্তিতে যদি কখনো পরমাণু যুদ্ধটা হয় সেক্ষেত্রে যথেষ্ট ক্ষতির সম্ভাবনা আছে। অর্থাৎ কিন্তু যথেষ্টই পাকিস্তানের দিকেও তিনি ইঙ্গিত করেছেন। ধন্যবাদ চিন্ময়দা। আবারও মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন ভারত পাকিস্তানকে আমি আটকেছি, দু দেশের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে, দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And I'm very proud to let you know that the leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases. And having these, they really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. And they have. And they did it for a lot of reasons, but trade is a big one. We're going to do a lot of trade with Pakistan. We're going to do a lot of trade with India. We're negotiating with India right now. We're going to be soon negotiating with Pakistan. And we stopped the nuclear conflict. I think it could have been a bad nuclear war. Millions of people could have been killed. So I'm very proud of that. I also want to thank Vice President